গণঅভ্যুত্থানের মাসপূর্তিতে রাজপথে ছাত্র জনতার ঢল। রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদি মার্চ। ক্ষমতার অপব্যবহারকারীদের রুখে দেওয়ার ঘোষণা। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতাকে রক্ষা করে আমাদের দায়িত্ব। আবু সাইদের রক্ত, মুগ্ধদের রক্ত যেন কখনো বৃথা না যায়। 1000 অধিক আমরা যে শহীদ হয়েছি, আমাদের প্রত্যেকের শহীদের রক্তের সঠিক সন্ধান আমরা চাই। নিরীহ ছাত্রদের উপরে যারা গুলি বর্ষণ করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি করছি। আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে। যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ, প্রধান উপদেষ্টার বার্তা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত, জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন। মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন সিইসি সহ 5 কমিশনার, গ্রহণ করলেন রাষ্ট্রপতি। নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ, হাবিবুল্লাহ ওয়ালেস। বিডিআর হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড শেখ হাসিনা জড়িত ছিল, পাশের দেশেও প্রমাণ পায় সেনাবাহিনীর তদন্ত কমিটি। দাবি সদস্যের, অনেক সেনা কর্মকর্তার ভূমিকা ছিল রহস্যজনক। ভোক্তার কষ্ট কমাতে পেঁয়াজ, আলু সহ কয়েকটি পণ্যে কমানো হয়েছে আমদানি শুল্ক। দ্রুতই দাম কমার আশা অর্থ উপদেষ্টার। পাচার করা অর্থ ফেরাতে গঠন হচ্ছে টাস্ক ফোর্স। গণঅভ্যুত্থানের মাসপূর্তিতে রাজপথে ঢল নামে ছাত্র জনতার। রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বিকেল 3:45টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া মার্চ নীলক্ষেত, সায়েন্স ল্যাব, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, শাহবাগ ঘুরে শহীদ মিনার গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্যে ক্ষমতার অপব্যবহারকারীদের রুখে দেওয়ার ঘোষণা দেন সমন্বয়করা। এই জনস্রোত বৈষম্যের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে। জুলাই গণবিপ্লবে বৈষম্যের বিপরীতে যারা অকাতরে বিলিয়ে দিয়েছেন প্রাণ, রক্ত ঝরিয়েছেন রাজপথে, তাদের স্মরণ করলেন সতীর্থরা। ঠিক 1 মাস আগে যেন 5 আগস্টের পুনরাবৃত্তি ঘটল ঢাকায়। তবে পার্থক্যটা হলো, এই ছাত্র জনতার দিকে ছিল না কোনো রক্তচক্ষু, ছিল না অযাচিত চেপে ধরার কোনো প্রয়াস। গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তিতে আহত ও নিহতদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 4:45টার দিকে শুরু হয় হারিয়ে যাওয়া সতীর্থদের স্মরণে এই যাত্রা। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতাকে রক্ষা করে আমাদের দায়িত্ব। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ। নীলক্ষেত, ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেট কারণ বাজার দিয়ে প্রদক্ষিণ করে শহীদি মার্চ। এ সময় শিক্ষার্থীরা ছাড়াও এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। আন্দোলনের এই কর্মসূচি রূপ নেয় আপামার ছাত্র জনতার সমাবেশে। অংশগ্রহণকারীরা বলছেন, নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চান তারা। নিরীহ ছাত্রদের উপরে যারা গুলি বর্ষণ করেছে, আমার ব্যক্তিগত অভিমত কি, সমস্ত ছাত্র জনতার অভিমত একই হবে। তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি করছি। আবু সাইদের রক্ত, মুগ্ধদের রক্ত যেন কখনো বৃথা না যায় এবং এই রাষ্ট্রে যেন কখনো এই স্বৈরাচারের পুনরুত্থান না ঘটে। যারা যেই দেশেই লুকিয়ে থাকুক তাদের বাংলাদেশে এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সন্ধ্যার পর শহীদি মার্চ বাংলা মোটর শাহবাগ মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। হুঁশিয়ারি দেন ক্ষমতার অপব্যবহারকারীদের রুখে দেওয়ার। আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে। যে কোনো দিন,
যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি, আপনারা এই 5ই সেপ্টেম্বরকে মনে রাখে আপনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শহীদি মার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে এবং হতাহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়াও দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিও তুলেছেন তারা। ঠিক 1 মাস আগে বাংলার গগনে নতুন সূর্যের আবির্ভাব হয়। বিজয়ের উল্লাসে সারা বাংলা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্ম। সেই মাহেন্দ্রক্ষণের আজ 1 মাস পূর্ণ। আন্দোলনে শত শত নিহতদের স্মরণে দেশজুড়ে শহীদি মার্চ পালন। রহমতুল্লাহ সর্দার সাব্বির গণ অভ্যুত্থানের আগের দিন অর্থাৎ 4 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের সময় পুলিশের গুলি এসে চোখে লাগে তার। নির্মমতার এক জ্বলন্ত ইতিহাসের সাক্ষী সে। ভাগ্যক্রমে বেঁচে যান ব্রজমোহন কলেজের সাবেক এই শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সড়কে মিছিল করেন তিনিও। যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমার মতো যে সকল ভাইয়েরা চোখ হাত পা হারিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীর বাংলাদেশ সুন্দর, বৈষম্যহীন, শোষণমুক্ত হোক এই প্রত্যাশা কামনা করি। আবু সাইদ মুগ্ধের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামে 5000-এর বেশি শিক্ষার্থী শহীদি মার্চের কর্মসূচিতে অংশ নেন। পতাকা হাতে স্লোগান মিছিলে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরা হয়। এ সময় দুষ্কৃতিকারীদের মোকাবিলায় রাজপথের আন্দোলনে সবসময় সক্রিয় আছেন বলেও জানান তারা। চক্রান্ত নেমেছে তাদের বিরুদ্ধে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আবারও রাজপথে নেমেছি। সিন্ডিকেট, চাঁদাবাজ, তাদের কোনো জায়গা হবে না। এদিকে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনার দাবি তোলেন নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য অনুরোধ জানান তারা। স্বৈর শাসন যেন আরেকবার আমাদের বাংলায় না জন্মাতে পারে। নতুন বাংলাদেশকে আমরা নতুন আঙ্গিকে নতুন সংস্কার নিয়ে সাজাতে চাই। এই নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিক সংস্কার দিয়ে হওয়া উচিত। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আওয়ামী লীগের দূষণরা আপনারা যদি কোনো অপচেষ্টা করেন, কোনো চক্রান্ত করেন ভারতে বসে বসে, তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরা রুখে দেব। আগামী দিনে সুন্দর ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, যশোর, নাটোর, পটুয়াখালী, শেরপুর সহ দেশের 64টি জেলাতে শহীদি মার্চ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। লাবিব হাসান, সময় সংবাদ। জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ বলে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে দেয়া বার্তায় ডক্টর ইউনূস আরও বলেছেন, শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন ও সূচনা করা হবে নতুন যুগের। পার হয়ে গেল ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস। গণ অভ্যুত্থানের মাস পূর্তিতে বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কৃতজ্ঞতার ভাষায় এবং শ্রদ্ধাভরে স্মরণ করেন বিপ্লবের জন্য শত শত ছাত্র ও সর্বস্তরের মানুষের সর্বোচ্চ ত্যাগ। প্রত্যয় জানান শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন ও নতুন যুগের সূচনা করার। বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে জানিয়ে সরকার প্রধান বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাঁর সরকারের প্রথম কাজ। স্বাধীন নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দফতরের কাজ শুরু করার কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি করতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন তিনি। খুনিদের প্রত্যর্পণ ও স্বৈর শাসনের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলাদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চায় সরকার। সে লক্ষ্যে আলাপ শুরু হয়েছে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে।
ডক্টর ইউনূস জানান, গণ আন্দোলনে গুরুতর আহত মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তৈরি হচ্ছে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা। আহতদের ব্যয়বহুল চিকিৎসা ও শহীদদের পরিবারের দেখাশোনার জন্য ফাউন্ডেশন তৈরি শেষ পর্যায়ে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, যাদের শাহাদাতের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম, তাদের কখনো ভুলবে না জাতি। সকল শহীদ পরিবারের সদস্যদের রাজধানীতে আমন্ত্রণ জানানো হবে। কয়েকদিনের মধ্যেই তাদের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। একথা জানিয়ে তিনি বলেন, কখনোই শহীদদের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না। প্রধান উপদেষ্টা জানান, সংস্কার উদ্যোগে বিভিন্ন অংশীজনদের পাশাপাশি বিদেশি বন্ধুদের সমর্থন অভিভূত করছে তাঁর সরকারকে। এগিয়ে চলার পথে একতা ও সমন্বয়ের উপর জোর দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে জাতির পক্ষে ডক্টর ইউনূসের প্রতিজ্ঞা, শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগ কিছুতেই ব্যর্থ হতে দেওয়া হবে না। গড়ে তোলা হবে স্বপ্নের নতুন বাংলাদেশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় ঢাকার সেনানিবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান। এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন শিখা অনির্বাণে। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। 3 বাহিনীর একটি চৌকস দল সরকার প্রধানকে গার্ড অফ অনার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর। এ সময় উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর সশস্ত্র বাহিনী বিভাগে যান প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন 198 বিশ্ব নেতা। তাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেলজয়ী। বাংলাদেশের জন্য শান্তি ও সাফল্য কামনা করেন বিশ্ব নেতারা। এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন 198 বিশ্ব নেতা, যাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেলজয়ী। বিশ্ব নেতাদের দেয়া এ সংক্রান্ত বিবৃতি বুধবার প্রকাশিত হয়। এটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। বিশ্ব নেতারা আরও বলেন, বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে, আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। সামনের দিনগুলোতে বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করেন তারা। দেশের তরুণরা যেমন ডক্টর ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তেমনি তিনিও তাদেরকে বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকায় আসতে অনুপ্রাণিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ব নেতারা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার অঙ্গীকারকেও স্বাগত জানানো হয় বিবৃতিতে। এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের অস্বস্তি রোধ করতে তাকে অবশ্যই নীরব থাকা উচিত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম চালাতে পারবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে গণভবনকে।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ভরে এদিন সন্ধ্যায় মিন্টো রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণভবনে অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এছাড়া বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলেও জানান আসিফ মাহমুদ। ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। বৈঠকে জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারকে সম্মাননা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও শিল্প কারখানাগুলোতে চলমান সংকট সমাধানের সিদ্ধান্ত হয় বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যেই হয়েছে। সেই দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 5 নির্বাচন কমিশনার। শেষবারের মতো গণমাধ্যমের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তবে এদিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সে বিষয়ে লিখিত পরামর্শ দিয়েছেন আউয়াল কমিশন। সরাসরি না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে একদলীয় হয়েছে সে বিষয়টিও স্বীকার করেছেন তারা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ দেন কাজী হাবিবুল আউয়াল। দায়িত্ব পালনের 2.5 বছরে উপজেলা ও ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 1650 নির্বাচনের আয়োজন করে আউয়াল কমিশন। তবে সবকিছু ছাপিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জন্ম দেয় তুমুল বিতর্কের। ডামি প্রার্থী দিয়ে অনুষ্ঠিত 7 জানুয়ারি নির্বাচনকে ডামি নির্বাচন বলেও অভিহিত করে দেশি বিদেশি নানা মহল। বৃহস্পতিবার শেষবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয় আউয়াল কমিশন। বেলা 12টায় লিখিত বক্তব্য শুরু করেন কাজী হাবিবুল আউয়াল। নিজ আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোর ফিরিস্তি তুলে ধরেন তিনি। 7 জানুয়ারি নির্বাচনের বিতর্ক স্বীকার করলেও এর দায় নেননি তিনি। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচন 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি, উইদিন হয়েছে, বিটুইন হয়নি। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। আওয়ামী লীগের শাসনামলে বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন কমিশন। তবে বরাবরের মতো শেষ দিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সেই পরামর্শ দেন কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কারের পক্ষেও মত দেন তিনি। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। বক্তব্য শেষে গণমাধ্যমের সামনেই পদত্যাগপত্রে স্বাক্ষর করে আউয়াল কমিশন। সে সময় হাবিবুল আউয়ালের সঙ্গে 2জন কমিশনার থাকলেও রাশেদা সুলতানা ও আনিসুর রহমান সংবাদ সম্মেলনে হাজির হননি। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অত্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। শেষ কর্মদিবসের সংবাদ সম্মেলনকে সৌজন্য বিনিময় হিসেবে অভিহিত করেন তারা। যদিও লিখিত বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান সবাই। একযোগে সকল সদস্যের পদত্যাগ বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। পদত্যাগের পরপরই এই ভবন থেকে বেরিয়ে যান আউয়াল কমিশনের সদস্যরা। অনেকে ধাওয়া করেন বিদায়ী কমিশনারদের। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এ যাত্রায় নিরাপদেই আগারগাঁও ত্যাগ করে আউয়াল কমিশন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। শুধু পদত্যাগই সমাধান নয়, নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কথা বলেছেন তারা। এছাড়াও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দল দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে।
তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশন সংস্কার সহ তারা কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবীর মতামত দিয়ে এই সরকার নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সেজে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তৎকালীন সরকার যা করেছিল তা সুস্পষ্ট গণহত্যা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসের শুরার উদ্বোধনী অধিবেশনে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, কেবল ক্ষমতায় টিকে থাকতে লাশ গুম করা হয়েছে। এই গণহত্যা যারা চালিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের নেতাকর্মীদের উপর নানাভাবে জুলুম করা হয়েছে অভিযোগ করে তিনি বলেছেন, আইন হাতে তুলে নেবে না কেউ, তবে সুনির্দিষ্ট ঘটনায় মামলা হবে, দোষীদের সাজা পেতে হবে। ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে যেভাবে প্রথম দিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো, তারা একটা দাবি কোটা সংস্কারের দাবিতে, কোটা বন্ধের দাবিতে নয়, বিলুপ্তির দাবিতে নয়, সংস্কারের দাবিতে তারা নেমেছিল। এটি ছিল সুস্পষ্ট গণহত্যা। যাদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই, এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। কয়েকজন সেনা কর্মকর্তা, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও প্রতিবেশী দেশের জড়িত থাকার প্রমাণ পেয়েছিল সেনাবাহিনীর তদন্ত কমিটি। সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন ওই কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। তিনি আরও জানিয়েছেন, অনেক সেনা কর্মকর্তার ভূমিকা ছিল রহস্যজনক। হত্যা জড়িতদের আওয়ামী লীগ সরকার পুরস্কৃত করেছিল বলেও জানিয়েছেন তিনি। 25 ফেব্রুয়ারি 2009 দেশের ইতিহাসে ঘটে এক নারকীয় ঘটনা। পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। এ ঘটনায় সেনাবাহিনী গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তদন্তের সময় তার অভিজ্ঞতার বর্ণনা দেন। শুধুমাত্র অপারেশন ডালভাত কর্মসূচির জন্য 15 বছর আগের সেই দিনটিতে কোনো বিদ্রোহ সংগঠিত হয়নি, বরং সেটি ছিল বাংলাদেশকে দুর্বল করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল। এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডালভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। সারা খাতুন ওখানে গিয়েছেন, কি কারণে গিয়েছেন আমরা জানি না। সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন। জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আলমারা গিনি, এমপি রেজা, ওয়ারসেদ হোসেন বেলাল, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ। এইখানে একটা ছিল মিলিটারি সিচুয়েশন, ইনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করা? তিনি আরো জানান, বিভিন্ন সংস্থার সদস্যদের সাক্ষ্য নিতে চাইলে সেনাবাহিনীর তদন্ত কমিটিকে অসহযোগিতা করা হয়, বরং তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের পদোন্নতি দিয়ে বিদেশে পাঠিয়ে দেয় সরকার। এমনকি প্রতিবেদন প্রকাশের আগে তদন্ত কমিটিকে গোপনীয়তার চুক্তি করতে চাপ দেয়া হয়। তখন আমাদেরকে জানানো হয় যে র্যাব থেকে কোনো ধরনের ইনপুট দেওয়া হবে না। আমরা ডিজিএফআইকে চিঠি লিখি, কৌটুক ইনকোয়ারিতে স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠানো অনুরোধ করি, বলেন আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন জানান, সীমাবদ্ধতার কারণে এতদিন মুখ খুলতে পারেননি তিনি। আমি অপেক্ষায় ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। পরিচয় নিশ্চিতে বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মেয়ের করা এক রিটের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট।
হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব। 111 সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা। হারিস চৌধুরী কোথায়? 2021 সাল পর্যন্ত এ নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী দেশেই আছেন, তবে রয়েছেন আত্মগোপনে। কিছুদিন পর গণমাধ্যমে আরেকটি খবর আসে। 2021 সালের 3 সেপ্টেম্বর মারা গেছেন হারিস চৌধুরী। তিনি রাজধানীর পান্থপথের একটি বাসায় মাহমুদুল হাসান নামে বসবাস করতেন। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই দাফন করা হয় হারিস চৌধুরীকে। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। মেয়ে সামিরার দাবি, বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে। আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে, এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন, অ্যাজ ইফ যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট, তার ফ্যামিলিরও সাফার করতে হবে, হ্যারাস্ট হতে হবে। আইনজীবী বলছেন, হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সে কারণে যথা পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়ে ফের দাফন করা উচিত। তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রেসারে ওনার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে ওনাকে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসার প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয় এবং গভর্নমেন্ট সেই সময়ে ওনার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো ডেথ সার্টিফিকেটও দেয় নাই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল সেটিও দেয় নাই। হারিস চৌধুরী মেয়ে আরও জানান, বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় নানা রকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তার পরিবারকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আলু, পেঁয়াজ ও কীটনাশকের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গত জুলাই মাসের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে দেশে পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়, যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসেনি। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণেও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এর ফলে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয়। অবশেষে বৃহস্পতিবার আলুর আমদানি শুল্ক 10% কমিয়ে 15% করার পাশাপাশি 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে এনবিআর। একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়। আলু, পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে 30 নভেম্বর পর্যন্ত। এছাড়া কৃষকের উৎপাদন সহযোগিতার লক্ষ্যে কীটনাশক আমদানির উপরও শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, ভোক্তাদের ভোগান্তি কমাতেই সরকার বিভিন্ন পণ্যের উপর থেকে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জিনিসপত্রের দাম অনেকগুলো কারণে বেড়ে গেছে। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, ওগুলি যদি এনশিওর করে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, ওরা ওদিন কথা বলেছি, আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয়টা ভোক্তার উপর না পড়ে। এদিকে খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেয়া, ব্যাংক পুনর্গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে, যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে, লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে এসব পরিবর্তন ক্রমেই দৃশ্যমান হবে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অসন্তোষ কাটিয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকে কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পনগরী গাজীপুর ও সাভারে। বৃহস্পতিবার বেলা 11টা সাভারের নরসিংহপুর ও জামগড়া এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। চলে ইট পাটকেল নিক্ষেপ, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
সকাল থেকে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে বেলা 11টার দিকে নরসিংহপুর ও জামগড়া এলাকায় চাকরি প্রত্যাশীদের একটি দল বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় শিল্প পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা। আহত হন 2 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন। এ ঘটনায় 2 জনকে আটক করে শিল্প পুলিশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ তাদেরকে প্রতিহত করেছে এবং আমরা 2 জনকে আটক করেছি ঘটনাস্থল থেকে হাতে নাতে। এর আগে বেলা 9:30টায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা 11 দফা দাবিতে বিক্ষোভ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের এখানে খাবারের টাকা ছিল, টিফিন বিল ছিল, আমরা যারা ইনজেক্টি ছিল, গর্ভবতী যারা ছিল তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হতো। এখন সবকিছু ওনারা বন্ধ করে দিচ্ছে। রাত 10টায় আমাদের মেসেজ আসে আজকে আমাদের অফিস বন্ধ। কেন বন্ধ করবে? কোনো সিদ্ধান্ত না জানিয়ে তারা অফিস হুট করে কেন বন্ধ করবে? এদিকে 2 দিনের অস্থিরতার পর সকাল থেকে শিল্পনগরী গাজীপুরে কর্মচাঞ্চল্য ফেরে তৈরি পোশাক কারখানায় দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে সেনাবাহিনীর টহল ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রত্যেকটা গার্মেন্টস আমরা গেটে গিয়ে দেখি প্রত্যেকটা বেকার ছেলে, মেয়েদের অধিকার সম্পূর্ণ বেশি, ছেলেদের কোনো অধিকার নাই। এমন সেকশন আছে কোনো মানে এই জায়গার মধ্যে ছেলেরা কাজ করতে পারে, সেই জায়গায় মনে হয় আয়রন সেকশনে ওইটার মধ্যে মেয়ে নেই। আমাদের মূল দাবি 70% ছেলে নিবে, 30% মেয়ে নিবে। এর আগে বুধবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সহায়তার আশ্বাস পাওয়ায় কারখানা খোলা রাখার সিদ্ধান্ত জানায় বিজিএমইএ। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কলকারখানায় নাশকতাকারীদের আটক করা সহ কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এছাড়াও শিল্প এলাকায় বহিরাগতরা থাকবে বিশেষ নজরদারিতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এভাবেই আশ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। আর যারা খেলাপি নয় এমন শিল্প উদ্যোক্তাদের কারখানা শ্রমিকদের বেতন পরিশোধে সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কয়েকদিন ধরে চলমান অস্থিরতায় বুধবারও বন্ধ ছিল তৈরি পোশাক শিল্পের 167টি কারখানা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার আশ্বাসে বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক উৎপাদনে ফেরে বেশিরভাগ প্রতিষ্ঠান। রফতানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানায় কেউ নাশকতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এমনটাই জানিয়েছে বিজিএমইএ। আর্মির ম্যাজিস্ট্রেট পাওয়ারটা নাই, সেটার জন্য আমরা কথা বলেছি। আজকেও প্রেসিডেন্ট মাননীয় হোম অ্যাডভাইজারের সাথে কথা বলেছেন, এটা ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে এবং আজকে থেকে অ্যারেস্টিং অথরিটি তাদেরকে দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ আজকে থেকে অ্যারেস্ট করবে। গতকালকে পর্যন্ত পুলিশের ওরকম স্ট্রং কোনো ইনস্ট্রাকশন ছিল না। আমরা বলছি যে মেশিনে বসে কাজ করে না সেই শ্রমিক না, যে বহিরাগত যার আইডি কার্ড নাই তাকে যেন অ্যারেস্ট করা হয়। এদিকে ঋণ খেলাপি নয় এমন কারখানাগুলোর শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়েও বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিশ্রুতি মিলেছে বলে জানিয়েছে সংগঠনটি। 1 মাসের স্যালারি লোনটা স্পেসিফিক্যালি বলা হয়েছে, এইটা কোনো ব্যাংক না দিতে পারার কোনো কারণ নাই। বাংলাদেশ ব্যাংকে আজকে আমরা আবার কথা বলেছি, তারা বলেছে যে সমস্ত ব্যাংক দিতে পারবে না তাদের যদি কোনো সীমাবদ্ধতা থাকে তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাপোর্ট করবেন। বৃহস্পতিবারও কোনো পোশাক কারখানা এলাকায় বিচ্ছিন্নভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। চিহ্নিত হয়েছে ইসলামী ব্যাংক পতনের কারণ। ব্যাংকটি ঋণ হিসেবে যত অর্থ বিতরণ করেছে এর অর্ধেকের বেশি একাই নিয়েছে আলোচিত এস আলম গ্রুপ। এমন অবস্থায় ব্যাংকটি স্বাভাবিক অবস্থায় আনতে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান। 2022 সাল থেকে ব্যাপকভাবে তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরই মধ্যে লুটেরাদের খপ্পরে ব্যাংকটির খেলাপি ঋণের আকার দাঁড়িয়েছে 1,75,000 কোটি টাকা, যার অর্ধেকের বেশি একাই নিয়েছে আলোচিত এস আলম গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান। এই তথ্য আপনি সবাই জানেন, এইটাতে আমরা অডিট নিয়োগ করছি, আমরা 1 সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এইটা মেজর বলা যায়, সুপার মেজর, সেটা মানে 100%-এর মধ্যে বেশিরভাগ। এরই মধ্যে ইসলামী ব্যাংকের বিদ্যমান সমস্যাগুলো শনাক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, গ্রাহক, প্রবাসী, শেয়ার হোল্ডার ও বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থাহীনতা প্রকট হয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে এসব সংকট দূর করতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। 2027 সালের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে আর এগিয়ে চলা শুরু করবে 2029 সাল নাগাদ। গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই, টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে। রেমিটেন্সের লোকদের মধ্যে কনফিডেন্স নাই, রেমিটেন্স পাঠালে অন্য জায়গায় চলে যাবে। শেয়ার হোল্ডারদের মধ্যে কনফিডেন্স নাই, আমরা যদি ভূমিকা রাখি এটা অন্য জায়গায় চলে যাবে। আমরা রোডম্যাপটাকে 3টা ভাগে ভাগ করেছি। যেদিন জয়েন করলাম সেদিন থেকে 31 ডিসেম্বর পর্যন্ত একটা পিরিয়ড,
এই পিরিয়ডটা আমরা নাম দিয়েছি এটা রিকভারি ফ্রম দ্য কারেন্ট সিচুয়েশন। 26 সাল 27 সাল এই 2 বছরকে নাম দিয়েছি আমরা ঘুরে দাঁড়ানোর বছর। আর 27 সাল থেকে 28, 29, 30 এটা হলো এগিয়ে যাওয়ার বছর। চেয়ারম্যান জানান ব্যাংকটির অধঃপতনের পিছনে অনেকটাই দায় রয়েছে মানব সম্পদ আর প্রকিউরমেন্ট বিভাগের। আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। পরিবার 3 জনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পিবিআই। হত্যা জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। একই পরিবারের 3 জনের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। বুধবার রাতে কুমিল্লার হোমনার বড় ঘাগটিয়া এলাকায় রাতের খাবার খেয়ে গৃহবধূ মাহমুদা ছেলে ও ভাগ্নিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতে দুর্বৃত্তরা শোবার ঘরে ঢুকে তাদের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ওই কক্ষে 3 জনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে মর্গে নেওয়া হয়। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পিবিআই। হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে হয়তো বা শ্বাসরোধ করে তাদেরকে মারা হয়েছে, পরে আবার মৃত্যুটা নিশ্চিত করার জন্য কাঠের একটা তক্তার মতো এখানে পাওয়া গিয়েছে, সেটা দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়েছে প্রত্যেককেই। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন রাতের সময়। ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর এবার চীনের দিকে এগিয়ে যাচ্ছে সুপার টাইফুন ইয়াগি। এটিকে 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী টাইফুন হিসেবে বিবেচনা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ইয়াগির ক্ষয়ক্ষতি মোকাবেলায় এরই মধ্যে সতর্কতামূলক ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটি। বন্ধ ঘোষণা করেছে স্কুল, একই সঙ্গে কয়েকটি প্রদেশে বাতিল করা হয়েছে ফ্লাইট। ক্রমেই শক্তিশালী হয়ে চীনের দিকে এগিয়ে যাচ্ছে সুপার টাইফুন ইয়াগি। টাইফুনের প্রভাবে এরই মধ্যে দেশটির উপকূলে তীব্র বাতাস ও বৃষ্টিপাত শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ চীন সাগরে টাইফুনটি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সকালে ইয়াগির কেন্দ্রস্থল গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং শহর থেকে 610 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল বলে জানিয়েছেন তারা। দেশটির আবহাওয়া বিভাগ জানায় ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে ইয়াগি। 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে যাচ্ছে এটি। ইয়াগির সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে গুয়াংডং এবং হাইনান প্রদেশে। কিয়ংহাই এবং ডিয়ানবাইয়ে ভূমিধস হতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ইয়াগির ক্ষয়ক্ষতি মোকাবেলায় এরই মধ্যে হাইনানের ট্রেন ও নৌ চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়া হাইকো বিমানবন্দরের বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সমুদ্র সৈকত এবং পর্যটন কেন্দ্র। হংকং এবং মাকাও সহ চীনের দক্ষিণাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্ক সংকেত। হংকংয়ের উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার সকালের মধ্যে হংকংয়ের দক্ষিণ পশ্চিমে টাইফুন ইয়াগি 300 কিলোমিটার বেগে অতিক্রম করতে পারে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে টাইফুন ইয়াগি ফিলিপিন্সে ব্যাপক তাণ্ডব চালায়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। গণঅভ্যুত্থানের মাসপূর্তিতে রাজপথে ছাত্র জনতার ঢল। রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদি মার্চ। ক্ষমতার অপব্যবহারকারীদের রুখে দেওয়ার ঘোষণা। বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন। এবং ম্যাচ শেষের আগেই পদত্যাগ করলেন সিইসি সহ 5 কমিশনার। গ্রহণ করলেন রাষ্ট্রপতি। নির্দলীয় সরকার অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ হাবিবুল আউয়ালের। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।